প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি রয়েছেন। একজন হলেন ফারুক আসিফ, কবি ও সাংবাদিক, বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের। আরও রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। ফারুক আসিফ, প্রচুর আলোচনা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে, এবং এই প্রতিবেদনে এত স্পষ্ট করে যে কিছু কথা বলা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতাম, কিন্তু জাতিসংঘের যেহেতু প্রতিবেদন, এর গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি, এবং এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের চরিত্রটি আবার নতুন করে দেখার সুযোগ হয়েছে। কি বলবেন আপনি? জাতিসংঘ যখন বাংলাদেশে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সময় যে নির্বিচার হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, যার মধ্যে 13% ছিল শিশু, এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সামরিক অস্ত্র, যেটা তার মানে এটা তারা পুলিশের হাতে তুলে দিয়েছিল এমন বন্দুক যেটা যুদ্ধে ব্যবহৃত হয়, সেনাবাহিনী ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু সেটা তারা অন্যরা ব্যবহার করেছে, ওই একই ধরনের বন্দুক এবং গুলি। তো এটাই তো বোঝায় যে আওয়ামী লীগের পুরো রাষ্ট্রীয় কার্যক্রমটাই ছিল এদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা। তার প্রধান দুটি কাজ, একটা হচ্ছে উন্নয়নের নামে লুটপাট, যেটা আমরা দেখলাম যে 18 লাখ কোটি টাকা তারা পাচার করেছে, লুটপাট করেছে। দ্বিতীয়ত তারা মানুষ খুন করেছে। এই মানুষ খুন করাটা শুধু জুলাই আগস্টে হয়নি, 15 বছর ধরে করেছে, যেখানে 3,500-এর মতো বেশি মানুষ গুম হয়ে গিয়েছিল। তো এইটা একটা দল, রাজনৈতিক দল, যার পুরো আয়োজনটাই হয়ে দাঁড়ালো সে যত রকম, একদিকে সে সংবিধান ইচ্ছা মতো ধ্বংস করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করলো, সে উচ্চ আদালতকে তার পকেটে পুরে নিল, সে সকল বাহিনীগুলোকে হচ্ছে তার ব্যক্তিগত দলীয় বাহিনীতে পরিণত করলো। শুধু তাই না, তারা ছাত্রলীগ যুবলীগের হাতে হাজার হাজার অস্ত্র তারা তুলে দিল। তো তার মানে এটা একদিনে তারা করেনি, এটা তারা 15-16 বছর ধরে তারা কিন্তু এই প্রস্তুতি নিয়েছে যে তাদের এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই দেশে এসেছিল পাকিস্তানি সেনাবাহিনী 71 সালে, তারা যুদ্ধ করার নিয়তে এসেছিল। একটা দেশের সরকার ওই দেশের মানুষের ভেতর থেকে আসা ওই বাঙালি জনগোষ্ঠী, বাংলাদেশি নাগরিক, তারা যদি নিজের দেশের বিরুদ্ধে এরকম যুদ্ধ প্রস্তুতি নেয়, তাহলে তার কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণ আপনি বাইরের শত্রু মোকাবেলা করাটা অনেক সহজ, যখন আপনার ভেতরের একটি রাজনৈতিক দল যার নাকি দীর্ঘ ঐতিহ্য, এই ঐতিহ্যের জায়গাটাও আমাদের আবার তাহলে ফিরে দেখতে হবে। আওয়ামী লীগের শুধু 71 সালের পরে না, আওয়ামী লীগ যখন গণ আন্দোলন করে প্রধান রাজনৈতিক দল হয়ে উঠছে পাকিস্তান আমলে 6 দফা কর্মসূচি দিয়ে, তখনও কিন্তু তারা বিভিন্ন জায়গায় শ্রমিক সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে। মাওলানা ভাসানীর সম্মেলনে নিউ মার্কেটে হচ্ছিল, সেখানে ট্রাক দিয়ে ক্যাডার পাঠিয়ে এটাকে ভণ্ডুল করে দিয়েছে, প্রতিপক্ষকে হত্যা করেছে, বিহারীদের উপর নির্যাতন করেছে। 72-এর পরে খুলনায় একজোট মিলে একদিনে এক রাতে 200 শ্রমিককে হত্যা করেছিল। আজকে তো আমরা জাতিসংঘের এই আলোচনাটা, যেটা তাদের প্রমাণটা তারা 1400 হত্যাকাণ্ডে পেয়েছে, এর বাইরে আরো কয়েক হাজার হত্যা তারা এই 15 বছরে করেছে। 72-75-এ কিন্তু 30,000 মানুষ তার হত্যা করেছে, যারা ছাত্র তরুণ, ওই সময় যারা সরকার বিরোধী তৎপরতায় আন্দোলনে জড়িত ছিল, এবং যাদের একটা বড় অংশ ছিল মুক্তিযোদ্ধা। তাহলে আপনি যদি মুক্তিযোদ্ধা হত্যা বলেন, সাধারণ মানুষকে হত্যা বলেন, রাজনৈতিক কর্মীকে হত্যা বলেন, এই রেকর্ড আওয়ামী লীগের কিন্তু সে 72 সাল থেকে, এবং সবার শীর্ষে। এবং শুধু তাই না, যে রাজনৈতিক সহিংসতা নিয়ে যে গবেষণাগুলো, সেখানে দেখা যাচ্ছে যে গত 9 বছরে যত রাজনৈতিক সহিংসতা হয়েছে তার 67% আওয়ামী লীগ জড়িত। মানে আওয়ামী লীগ যখন পাওয়ারে থাকে তখনও একটা ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতা সে করে, যখন সে বিরোধী দলেও থাকে তখন সে 28 অক্টোবর ঘটায়, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে, তখনও সে কিন্তু রাজপথের প্রধান শক্তি। তার মানে এই জিনিসটা কখন একটা স্বাভাবিক রাজনৈতিক দল তার চেষ্টা থেকে প্রচারণা, মানুষকে দলের পক্ষে আনা, জনহিতকর কর্মসূচি করা। কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি একটা বড় জায়গা হচ্ছে যে রাজপথে পেশি শক্তি প্রয়োগ করা, এবং তার যে ক্যাডার, মাফিয়া বাহিনী, অস্ত্রধারী বাহিনী, সে ওই সময় রক্ষী বাহিনী করেছিল, এখন র্যাবকে সে রক্ষী বাহিনীর কাজে ব্যবহার করেছে। শুধু রক্ষী বাহিনী না, যুবলীগ, ছাত্রলীগের মিলিশিয়া গ্রুপ, যারা এই অভ্যুত্থানের সময় মানুষের বিরুদ্ধে হেলমেট পরে
তার আগে হেলমেট পরে হাতুড়ি চালাইতো, এখন হেলমেট পরে বন্দুক চালিয়েছে। তো তার মানে এইটা একটা রাজনৈতিক দল না, এটা একটা ফ্যাসিস্ট শক্তি যে এই দেশের বুকে চেপে বসে এই দেশটাকে সে লুটপাট এবং ধ্বংস এবং হত্যাযজ্ঞ সে করেছে। ফলে এইটা আওয়ামী লীগের অনেক ভালো মানুষ তার সমর্থক থাকতে পারেন, আছেন হয়তো, তাদেরও এই উপলব্ধিটা দরকার যে যে আওয়ামী লীগকে তারা চিনতেন বলে ভাবতেন, এই যে জাতিসংঘের প্রতিবেদন একটা আয়না, এটা তো আয়না ঘরেরও আয়না, হ্যাঁ, যে আয়নায় তারা আওয়ামী লীগের মুখটা এরকম বিভৎস দেখায়। এবং এটা শুধু বাংলাদেশি সত্য না, এটা এখন আন্তর্জাতিক সত্যে পরিণত হলো যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসেবে এই দেশের মানুষের উপর যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, সেটা কিন্তু একটা আন্তর্জাতিক সত্যে পরিণত হয়ে গেল এখন। রেজাউল করিম রনি মানবাধিকার লঙ্ঘনে ডিজিএফআই, এনএসআই সহ সব সংস্থাকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমপিদের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা হয়েছে, ওই রিপোর্টে স্পষ্ট বলা আছে। আরেকটা বিষয় বলা আছে যে আন্দোলনকারী নারীদের উপর যৌন নিপীড়নও চালিয়েছে আওয়ামী লীগ। এটা একটা জাতিসংঘের রিপোর্ট। বাংলাদেশে আমরা একটা ব্যাপার স্পষ্টভাবে বলতে হবে আমাদের, সেটা হলো যে আমরা আওয়ামী লীগকে চিনতে পারিনি। আওয়ামী লীগকে চেনার জন্য এরকম এতদিন পরে একটা আন্তর্জাতিক প্রতিবেদনও দরকার হইলো, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। কারণ আমরা প্রতিনিয়ত ভুক্তভোগী এর দ্বারা। হ্যাঁ, তো আমি ভুক্তভোগী এরকম একটা সংগঠিত শক্তি দ্বারা, কিন্তু আমাকে এটা আবিষ্কার করতে হচ্ছে বাইরের লোকের প্রতিবেদন। এই যে ৭৮ পাতার যে প্রতিবেদনটি, আমি পুরা প্রতিবেদনটাই একবার গো থ্রু করছি। আওয়ামী লীগকে আমরা তাহলে এতদিন যে একটা রাজনৈতিক শক্তি মনে করতাম, এটাই একটা মারাত্মক ভুল ছিল। হ্যাঁ, এবং আওয়ামী লীগ, ফারুক ভাই যে কথাটা বললেন যে আওয়ামী লীগ সমর্থক কি তাহলে ভালো মানুষ নাই? আছে, কিন্তু তাদের পরিণতিটা কি আজকে কি হলো দেখেন। বিখ্যাত দার্শনিক উম্বার্তো ইকো বলছে, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। আপনি কোনো কিছু বিশ্বাস করেন না, কোনো সমস্যা নেই, সেটা আপনি নাই করতে পারেন, কিন্তু আপনি একটা ভুল জিনিস বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের স্পিরিটে বলিয়ান হয়ে হাতুড়ি নিয়ে, হ্যাঁ, বন্দুক নিয়ে, সেইটা যে আপনার ভয়াবহতা, সেই ভয়াবহতা আমরা প্রত্যক্ষ করেছি। এবং পার্টিকুলারলি এই অভ্যুত্থানটা পৃথিবীর ইতিহাসের প্রথম জেনজি অভ্যুত্থান এবং একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। এবং বিদায় পৃথিবী বলে এই যে বন্দুকের নলের সামনে দাঁড়ানো, দেখেন ৫৪ বছরের যে আমাদের রাজনৈতিক ঐতিহ্য, তার মধ্যে দিয়ে কিন্তু অন্যান্য দলগুলোর কথাও বলতে হবে, অন্যান্য দলগুলোর প্রতিও কিন্তু জনগণের ওই ধরনের ট্রাস্ট তৈরি হয় নাই যে বন্দুকের নলের সামনে তারা দাঁড়াবে। সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা আন্দোলন করতে পারে, সেটা করে তারা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ, স্কুল কলেজের বাচ্চারা, টিনেজ পোলাপান, শিশুরা, হ্যাঁ, তারা যে দাঁড়াইলো, তারা দাঁড়ানোর মধ্যে দিয়ে যে নতুন যে সত্যের আবির্ভাব হইল ইতিহাসে, হ্যাঁ, এইটাকে আমরা কিন্তু আন্ডারমাইন করতেছি। এবং এই সত্যটা আবির্ভাব হয়েছে কিসের বিরুদ্ধে? রাজনীতির পুরো আওয়ামী মডেলের বিরুদ্ধে। এবং আমরা জানি ক্লাসিক্যালি ফ্যাসিবাদ হলো কি, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং সেই সংগঠনটা টিকায় রাখার জন্য থাকে বিভিন্ন অলিগার শ্রেণী, সন্ত্রাসী, হ্যাঁ, এবং সেখানে সন্ত্রাসী রাষ্ট্রীয় বাহিনী, তখন বাহিনী অর্থে কিছু থাকে না, আইনের বেআইনি ব্যবহার হয় তখন। হ্যাঁ, এ ধরেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই, এগুলো সবগুলোতে কিন্তু লিগ্যাল অর্গানাইজেশন একটা রাষ্ট্রের, তাই না? কিন্তু যখন একটা ফ্যাসিস্ট কাঠামোর আন্ডারে পরিচালিত হয়, তখন এগুলো প্রত্যেকটাই একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। এখন সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস হলো ন্যায়যুদ্ধ। হ্যাঁ, এই অভ্যুত্থানটা কি ছিল? এই অভ্যুত্থানটা আমি মনে করি যদি একটা সংগঠিত রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে প্রপারলি আগে ডিল করতে পারতো যে এটা বাই নেচার একটা ফ্যাসিস্ট সংগঠন, তাহলে আমাদের এই বাচ্চাদের হারাইতে হতো না। এই দুঃখ আমি কোনোদিনও ভুলবো না যে এই অভ্যুত্থানে আমাদের গৌরবান্বিত হওয়ার কিছু নেই। কারণ আমরা যেই সমস্ত বাচ্চাদের হারাইছি, কে জানে, এখানে হয়তো আইনস্টাইনের প্রতিভাবান ছেলে ছিল, এখানে হয়তো রবীন্দ্রনাথের চেয়ে ক্রিয়েটিভ ছেলে ছিল, আপনি তার জীবন বিকশিত হওয়ার সুযোগ দিলেন না। আপনি এমন এক রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলছেন ৫৪ বছরে যে আপনি আপনার বাচ্চাদের সেভ করতে পারেন না। গৌরবে ফেটে পড়ার তো কিছু নেই অভ্যুত্থান নিয়ে। এটা আমাদের প্রত্যেক কালেকটিভ ফেইলিওর। আমাদের লজ্জিত হওয়া উচিত। বাচ্চাদের লাশের উপর দাঁড়ায় আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা এনজয় করি। এবং রাজনৈতিক দলগুলো যে সঠিক ভূমিকা রাখতো, তাহলে হয়তো বাচ্চারা মারা যেত। এই জন্যই বলতেছি, তাহলে আমরা আওয়ামী লীগকে চিনতে পারিনি। আওয়ামী লীগ দুই আমল মিলায়া, ফারুক ভাই যেটা ইতিহাস ধরে টানলেন, এইটা বাই নেচার একটা ফ্যাসিস্ট সংগঠন। ফ্যাসিস্ট সংগঠনের কোনো রাজনীতি থাকে না। এটাকে রাজনৈতিক সংগঠন মনে করলে আপনার জীবন ঝুঁকিতে পড়বে। আওয়ামী লীগ আপনি যদি সমর্থন করেন তাহলে আপনি অন্যায়কারী না, কিন্তু আপনি একটা ভুল ইডিওলজি সমর্থন করেন। আর আওয়ামী লীগের সমর্থনে যারা ১৫ বছরে অন্যায় করছে এবং ছাত্র জনতার উপর এই জুলাই আগস্টে আপনার অস্ত্র নিয়ে নামছে, তারা প্রত্যেকে অন্যায়কারী। সে অন্যায় কেউ হত্যা করছে, কেউ কূপ দিছে, কেউ ঢিল ছুটছে। হ্যাঁ, এখন এই অন্যায়কারীদের বিচার এবং সমর্থকদের বিচারের মধ্যে আমাদের একটা পার্থক্য করতে হবে। পার্থক্য করে গোটা সমাজের যে আওয়ামীকরণ হয়েছে, দেখেন আওয়ামী লীগ কি,
এটা প্রথম কথা হলো, এটা একটা সংগঠন, এটা কোনো রাজনীতি নেই। এবং এর যে ইভিল কালচার, এর যে ডিভিল কালচার, এর যে আপনার ডিস্ট্রাকটিভ প্রবণতা, সে লোভকে উস্কে দিয়ে সমাজের ক্যারেক্টার ধ্বংস করে দিছে। আমাদের সমাজের যে মোরাল ফেব্রিক্স, দেখেন আগে ঘুষ দুর্নীতি হইতো না তা না, হইতো, কিন্তু আগে ঘুষটা ঘুষ আকারে দেখা হইতো, চুরিটা চুরি আকারে দেখা হইতো, অন্যায়টা অন্যায় আকারে দেখা হইতো। কিন্তু আওয়ামী লীগ করছে কি, এগুলো সিস্টেমেটিক রূপ দিছে। আপনি ঘুষ দুর্নীতি করে বড় বাজারও হাঁকায় যাবেন, লোকজন আপনাকে স্যালুট দেবে, আপনি সফল। আপনি 20 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা চুরি করে ছেলে মেয়েরা ডাক্তার বানাবেন, তারপর গর্ব করবেন। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ হওয়ার বৈশিষ্ট্য কি, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন, এটা হলো বৈশিষ্ট্য, এটা প্ল্যান। এই জন্য আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশই হয়নি আমাদের। এই জন্য বাংলাদেশে রাজনীতির বিকাশ শুরু হবে কখন? এর আগে বললে আমরা এখন কোন অবস্থায় আছি, আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। এই ফ্যাসিজমকে আপনি বলতে পারেন ফ্যাসিজম উইদাউট হাসিনা। কারণ কি, 15 বছরের ফ্যাসিস্টিক মডেলের মধ্যে ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে, সেই সামাজিকরণ হওয়ার মধ্যে সমাজের মোরাল ফেব্রিক যেরকম ভাঙছে, মানুষের চরিত্র, ইন্ডিভিজুয়াল চরিত্র নষ্ট হয়ে গেছে। আপনি এখন গণতান্ত্রিক দেশ কিভাবে করবেন? এই দেখেন, জুডিশিয়ারি ফাংশন করে না, ব্যুরোক্রেসি ফাংশন করে না, হ্যাঁ, পুলিশ কোনো প্রশাসন ফাংশন করে না, দেশ এক অর্থে আপনার খুব অরাজকতার মধ্যে, একটা ক্যাওয়াটিক কন্ডিশনের মধ্যে আছে 6-7 মাস পরেও। কেন? কারণ হইল সবই আওয়ামীময়। তাহলে আওয়ামীময় অবস্থার মধ্য দিয়ে আপনি যদি এইভাবে চলতে থাকেন, তাহলে আপনি তো এই মানুষের যে আকাঙ্ক্ষা 5 তারিখের পরে তৈরি হয়েছে, সেটা বারবার আপনার আশা হতে হবে, হ্যাঁ, আপনি এটা কোনোভাবেই পূরণ করতে পারবেন না। তাহলে আপনার দরকার হলো এই অবস্থাটাকেও ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা, যে তাহলে আওয়ামী লীগের এই মডেলটাকে আপনার পুরাপুরি ডায়াগনোসিস করে সমাজকে একটা ডিআওয়ামীকরণের দিকে নিয়ে যাওয়া। ফারুক আসিফ, রাজনীতিকরণ এই বিষয়ে রাজাউল করিম রনি কিছু বলছিলেন। একটি বিষয় হলো রাজনীতি বিকাশের কথা বলা হচ্ছে, উইদাউট আওয়ামী লীগ রাজনীতি বিকাশ ঘটাতে হবে। কিন্তু একটি প্রবলেম কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেই প্রবলেমটার জন্ম হয়েছে মূলত আওয়ামী লীগের যে ভোটার রয়েছে এদেরকে কেন্দ্র করে, কে এই ভোটগুলি নিবে। কারণ সাধারণভাবে ধরেই নেওয়া হচ্ছে যে সামনে নির্বাচন হয়তো আওয়ামী লীগ থাকছে না, যার কারণে আমরা লক্ষ্য করছি দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত আওয়ামী লীগের নামটি মুখে নিচ্ছেন না। আপনি লক্ষ্য করবেন তারা ফেসিবাদ বলে, অমুক তমুক বলে, তো আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করতে চাচ্ছে না ইদানিং। নির্বাচনের ব্যাপারে বা অন্য কোনো বিষয়ের ব্যাপারে তারা যত সোচ্চার, এর অর্ধেক কিন্তু সোচ্চার না তাদের বিচারের ব্যবস্থা। কারণ বিচারের ব্যবস্থার চাপটা সরকারকে তারা দিতে পারত। যদি এই হয়, তাহলে এই যে 5ই আগস্টের আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটা কিভাবে বাস্তবায়ন হবে? আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটা ছিল তো প্রধানত যারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত রাইট রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো, তারা অত্যাচার নির্যাতনের মোকাবেলায় কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন নাই বলে তারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন। বাংলাদেশ হচ্ছে 1.5 দশক তার ইতিহাস থেকে হারিয়ে ফেলেছে। আমাদের অর্থনীতি, সমাজ, রাষ্ট্রে, যেটা রনিও বললেন, সবগুলো জায়গায় হিরোশিমা নাগাসাকি যেমন পুড়ে গেছে পারমাণবিক বোমায়, কিন্তু আওয়ামী লীগের ঘৃণার রাজনীতিতে, লুটপাটের রাজনীতিতে, দেশ ধ্বংসের রাজনীতিতে আমাদের প্রতিষ্ঠানগুলোর উপরেও এরকম একটা দাবানল বয়ে গেছে। এই ক্ষতির খেসারত হচ্ছে আমাদের সন্তানদের আত্মদান, এত বিপুল সাহস, এত ত্যাগী মন। এই কারণেই তৈরি হলো যে আমাদের বড়রা আমাদের কিছু করে দিতে পারেননি। তো যে কারণে ছাত্র সমাজকে, কিশোর তরুণদেরকে জীবন দিতে হলো বড়দের ব্যর্থতার জন্য বা আপোষকামিতার জন্য। শুধু রাজনৈতিক দলকেও বলছি না, যারা এই অভিভাবক শ্রেণী, যারা বিভিন্ন পেশায় আছেন, আদালতে আছেন, উকালতি পেশায় আছেন, চিকিৎসা পেশায় আছেন, বিভিন্ন বাহিনীতে আছেন, তারা ভেবেছেন তাদের সন্তানকে নিরাপদ রাখবেন, বড়লোক করবেন, ভালো জায়গায় পড়াবেন, দেশ কি হলো দেখার দরকার নাই। কিন্তু দিনের শেষে পুলিশের সন্তান, অনেক যারা অবস্থাপন্ন ঘরের সন্তান, তারাও কিন্তু মারা গেছে। তারাও কিন্তু বাবা মা নিষেধ না শুনে রাস্তায় মারা গেছে। সন্তান বাঁচাতে চেয়েছেন ঠিকই, কিন্তু পারলেন না। তো আওয়ামী লীগ জীবন কেড়ে নিল, সে আওয়ামী লীগ আবারও জীবন কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। তাইলে এই বিচার যদি তারা না করেন, তাহলে কি সেই সন্তানদের উপর আবার আওয়ামী লীগের হামলার রাস্তা তারা খুলে দিবেন? কারণ এখানে তাদের নেত্রী বিদেশে বসে আগুন জ্বালাবার কথা। একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি আওয়ামী লীগের দুষ্কৃতির ভিডিও তৈরি করতেন, তার বাড়িতে হামলা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে একদম। শহীদ সন্তানের মাকে নির্যাতন করা হয়েছে। গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হাতে এক ছাত্র শহীদ হয়েছেন এই 6 মাস পরেও। এবং তাদের যে উস্কানিগুলো, তাইলে
তারা তো আবারও আমাদের সন্তানদের হামলা করার জন্য মুখিয়ে আছে এবং প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমরা ঘরে বসে যার যার আসনে বসে চেয়ারে বসে ভাবছি যে আমার সন্তান নিরাপদ, তাহলে আমি আবারও ভুল করছি। আমরা যদি বিচার না করি, প্রতিরোধের কাজটা না করি, এই কাজটা করবার কথা সকলের, কিন্তু প্রধানত বিরোধী দল মানে দেশের এখন প্রধানতম দল হিসেবে বিএনপির যে রাজনৈতিক শূন্যতা দেখা যাচ্ছে, বিএনপি কর্মসূচিহীন অবস্থায় এখন চলে গেছে। বিএনপির নির্বাচন ছাড়া আর কোনো বক্তব্য নাই, তার মানে বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নাই। রাজপথে বিএনপি না থাকাই কিন্তু আওয়ামী লীগ এই শূন্যতার মধ্যে ক্যাওস তৈরি করা, নানান ষড়যন্ত্র করা, ছদ্মবেশে আন্দোলন করা, নৈরাজ্য সৃষ্টি করা, এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট অবশেষটা করতে পারছে, কারণ বিএনপি তার দায়িত্বটা পালন করছে না। বিএনপি রাজপথে ওই পাহারাদারির ভূমিকা নাই। বিএনপির সরকারের সমালোচনা থাকলে সেটা অবশ্যই করবে, সেটাও রাজপথে দাঁড়িয়ে করতে পারে, কিন্তু একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কি কর্মসূচি চলমান? ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের চেষ্টা করছে বিচারের, তদন্তের। গতকালও আয়নাঘরে পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা আয়নাঘরে যাওয়া মানে আন্তর্জাতিক সংবাদ হওয়া যে বাংলাদেশে এরকম একটা জিনিস চলতো। তো সরকারের দিক থেকে তার সাধ্য অনুযায়ী চেষ্টা আছে। বিএনপির দিক থেকে, জামাত ইসলামের দিক থেকে চেষ্টাটা কি? তারা কি এখনো ওই দর্শকের ভূমিকা থাকবেন যে ইলেকশনের সময় আমি অবতীর্ণ হব, আবির্ভূত হব, নাকি আমি এখনই আমার ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ রাখা, সংগঠিত রাখা এবং প্রেশার তৈরি করা? আমরা তো দেখলাম যে জামাত ইসলামী জাতীয় সংঘের তদন্ত দলের সঙ্গে কথাই বলতে রাজি হয়নি। এই জিনিসগুলো তাহলে একটা তো সংকটের জায়গা লক্ষণ তৈরি করে, কারণ আওয়ামী লীগ দলটাকে বাঁচাবার চেষ্টা আওয়ামী লীগ যদি না করে, আওয়ামী লীগ এখনো অনুতপ্ত না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কাজ করার সুযোগই চাচ্ছে না। সে চাচ্ছে লুটপাট, ধ্বংস, আগুন, হত্যা এগুলো করতে। তাহলে যে দলটা চাচ্ছে না, আমরা কেন অন্য দলগুলো তার হয়ে হচ্ছে ওকালতি করছি? ও তো চাচ্ছে না। আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগ কি করবে, এটা তো প্রথম আওয়ামী লীগকে ঠিক করতে দিতে হবে। তারা কি চায়, কি করবে এবং তারা কোনো অনুতাপ, কোনো অনুশোচনা তাদের কারোই দেখা যায় নাই। উল্টা তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগকে ভালোভাবে দেখানোর চেষ্টাটা কেন আমাদের নেতা নেত্রীরা করছেন, এটা আমার বোধগম্য হয় না। আওয়ামী লীগকে ছাত্র সমাজ মেনে নেয় নাই, খুনিদের কেউ মেনে নিবে না। এটা আমরা জানার পরও এই কাজটা করা মানে রাজনীতিতে আরেকটা ক্যান্সার পয়দা করা। ফারুক আসিফ, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে যখন কথা বলে তখন তারা বলে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই অনুষ্ঠানে বারবার একটি কথা বলার চেষ্টা করি, জনগণ সিদ্ধান্ত কি নিবে, জনগণের সিদ্ধান্ত কি, সেটা তো 5ই আগস্ট পরিষ্কার হয়ে গেছে। এইটাই, তার মানে গণঅভ্যুত্থানের রায়কে তারা আমলে নিচ্ছেন না। তারা এমন এক নির্বাচনের রায়কে আমলে নিতে চান যে নির্বাচনটায় আওয়ামী লীগের প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থার ভেতর দিয়ে হবে। আমাদের একটা নতুন নির্বাচন কমিশন হয়েছে শুধু, কিন্তু আমরা পুরানা প্রশাসন অনেক জায়গায় রয়ে গেছে। আপনার নির্বাচনী আইনে সংস্কার করতে হবে, আপনার নতুন ভোটার তালিকা তৈরি করতে হবে, কারণ আওয়ামী লীগের ভোটার তালিকা দিয়ে নির্বাচন করা যাবে না। আপনার মাঠ প্রশাসনকে সাজাতে হবে, আপনার এমন কিছু রিফর্ম করতে হবে যার মধ্য দিয়ে এই অলিগার্ক, লুটপাটের যে ধনকুবের শ্রেণী, যারা আওয়ামী লীগের হচ্ছে পৃষ্ঠপোষক ছিল, তারা যাতে নির্বাচনের মাঠে টাকা পয়সা দিয়ে খেলা সাজাতে না পারে। তারা বিভিন্ন পার্টিকে ফান্ড করবে এমপি নির্বাচন করে আনার জন্য। তাদের ফান্ডে তৈরি হয়ে আসবে বিভিন্ন দল থেকে, বিভিন্ন মার্কায়, কিন্তু তারা আসলে সার্ভিস দিবে আওয়ামী লীগকে। তারা হয়তো মার্কা, হয়তো কেউ ধানের শীষ, কেউ হয়তো দাঁড়িপাল্লা, কেউ হয়তো অন্য একটা নিবে। তো এই পদগুলো কি বন্ধ হয়েছে? তাহলে তারা আসলে নির্বাচন চাচ্ছেন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং নির্বাচন চাওয়া মানে এমন একটা নির্বাচন চান যেখানে আওয়ামী লীগ মোটামুটি একটা আসন পাবে। আপনি যদি রিফর্ম করেন, বিচার করেন, তাহলে তো মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়, এবং তাদের ভোট ব্যাংক থাকে না, অনেক কমে যায়। তার মানে তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক রক্ষা করতে চান, সেই ভোট ব্যাংকের সঙ্গে একটা আপোষ মীমাংসা করতে চান, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরত আনতে চান। এটা তো গণঅভ্যুত্থানের সঙ্গে ভাই প্রতারণা হয়ে যাবে, আমাদের সন্তানদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে। এই প্রতারণা 72-এর পরে করা হয়েছিল মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে, এবং আওয়ামী লীগ তো তখনও নির্বাচিত দল ছিল না। আওয়ামী লীগ 70 সালে নির্বাচিত পাকিস্তানের সংসদ গঠন করার জন্য। সেই দলটা 72 সালে ক্ষমতায় বসলো, 73 সালে কারচুপি নির্বাচন দিল, বিপুল কারচুপি হলো, ডাকসু নির্বাচনে কারচুপি হলো। আওয়ামী লীগ কখনো নর্মাল সুষ্ঠু ব্যবস্থায় নির্বাচনে বিশ্বাসই করে না, ভয় পায়। তাহলে এবারে আওয়ামী লীগের ভয় যে যদি রিফর্ম হয়, যদি প্রশাসন সংস্কার হয়, যদি মাঠ ময়দানে আওয়ামী ফ্যাসিবাদের অবশেষগুলোকে গুড়িয়ে দেওয়া হয়, তাহলে মানে ভয় পাচ্ছে আরেকজন। তাহলে
আওয়ামী লীগকে কোণঠাসা করলে কেন অন্য দল ভয় পায়, এইটার ব্যাখ্যাটা কি আমাদের বুঝে আসে না। ফ্যাসিবাদের প্রাণভোমরা আওয়ামী লীগ, তাহলে আমরা কি এমন এক ফ্যাসিবাদ রাষ্ট্র চাই যে আওয়ামী লীগকে না বাঁচালে ফ্যাসিবাদ টিকবে না? ফলে আমি ফ্যাসিবাদের সুবিধা নিতে চাই, নতুন ফ্যাসিস্ট কায়দা রাষ্ট্র চালাতে চাই, এই জন্য আওয়ামী লীগকে বাঁচায় রাখা দরকার। সে আমার পার্টনার হবে, তার তৈরি করা মডেলে আমি রাষ্ট্র চালাবো। তো এই যে বিপদ, ফলে অভ্যুত্থান হয়েছে বটে, অভ্যুত্থানের গণরায় যদি তারা অনেকে যদি মনে করেন যে সেখানে তো গণরায় হয় নাই, আচ্ছা ঠিক আছে, আপনারা গণভোট দেন আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগে নিষিদ্ধ হবে কি হবে না গণভোট দেন, আওয়ামী লীগের তৈরি করা সংবিধান সংশোধনী রাখা হবে কিনা সেটা গণভোট দেন। আপনার যদি জনমতের উপর এত আস্থা থাকে তাহলে আপনি গণভোটের দাবি কেন করছেন না? আপনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন করার প্রস্তুতি বা আওয়াজ কেন দিচ্ছেন? আওয়ামী লীগ বিষয়ে কেন স্পষ্ট অবস্থান নিচ্ছেন না? আওয়ামী লীগ তো অবস্থান নিয়েছে স্পষ্ট। তো এইটা আমাদের রাজনৈতিক এক ব্যাধি। এই ব্যাধি আমাদের দেখেন পুরো পরিস্থিতির ভিতরে সবাই পুরোনা নেতৃত্ব, পুরোনা দল, পুরোনা গোষ্ঠী, তাদেরকে মানুষ দেখেছে। নতুন উপাদান হচ্ছে একটা জেনারেশন জি, আমি তাদের কোনো দলের কথা বলছি না, এই যে নতুন জনগোষ্ঠী যারা আমার জনসংখ্যা 6-7 কোটি, যারা পপুলেশন ডিভিডেন্ট, যাদের বয়স 15 থেকে 35-এর মধ্যে আমার হচ্ছে 60% তারা, তাইলে তাদের মোট ভোটারের প্রায় অর্ধেকের বেশি তারা। তো তারা কি এই গণঅভ্যুত্থানের শিক্ষা নেয় নাই? তাদের উপর কেন আমাদের আস্থা নাই? তাদেরকে আমি কেন দায়িত্ব দিচ্ছি না? তাদেরকে আমি আহ্বান করছি না? আমি বন্ধুত্ব করার চেষ্টা করছি পুরানা নেতাদের সঙ্গে, আওয়ামী লীগের লোকজনের সঙ্গে, তাদের স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে, তাদের প্রশাসনে তাদের বসানো লোকের সাথে। কিন্তু এই আমার ছেলে মেয়ে, এই তরুণদের সঙ্গে আমার তো যোগাযোগ হচ্ছে না, তারা তো চাচ্ছে না। তাদের জন্য কি আহ্বান পুরানা রাজনীতিবিদের? তাহলে পুরানা রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে নতুন রাজনীতি আসতে দিতে চাইবে না, তারা ভয় পাবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তরুণদের নিজেদেরই আনতে হবে। এবং এটা আমি আশা করি যে বাংলাদেশে একটা ইতিহাসের চাকাটা বন্ধ ছিল, সেটা ঘোরা শুরু করেছে। এই ঘুরতে চাকার তলে অনেকে পড়ে যাবে, পুরোনো শক্তি অনেকে পড়ে যাবে। যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়ে এবং জীবনের শিক্ষাটা পেয়ে গেছে ফ্যাসিবাদ বিরোধী, যাদের গায়ে এখনো ছররা গুলির দাগ, যাদের চোখ নাই, যাদের হাত পা কাটা হয়ে গেছে, তাদের রাস্তায় আমি দেখলাম একটা ছেলে বেলি রোডে, সে এবং তার সঙ্গে একটি মেয়ে, সে ক্র্যাচে করে জোরে জোরে যাচ্ছে, মানে সে যেন এখনো তার আগের মতো তরুণ। ক্র্যাচে করে অত জোরে যাওয়ার কথা না, কিন্তু জেদ নিয়ে সে যাচ্ছে। এ চারপাশ থেকে আলাদা হয়ে গেছে, এ আর স্বাভাবিক চোখে পুরানা লোককে দেখবে না, কারণ সে পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। এই যে বিপুল জনগোষ্ঠী, তারা কিন্তু এই দেশে অপেক্ষা করছে, দেখছে। তারা যে আরেকবার জবাব দিবে না এটা আপনি বলতে পারেন না। এবং সেটা একটা গণঅভ্যুত্থান এই অর্থেই চলমান থাকে যে এটার দ্বিতীয় তৃতীয় পরে ঢেউ আসে। যদি এখানে রাজনৈতিক শক্তিগুলো এই জিনিসটা বুঝতে না পারে, তারা নিজেদের পথের মধ্যে তারা গর্ত খুঁড়ে রাখছে এবং সেই গর্তে তারা নিজেরা পড়বেন। সেই গর্তের নাম হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নামক গর্তটাকে বুঝে দিতে হবে, বা যদি আমরা ইতিহাসের চাকাটাকে সামনে নিতে চাই, এই গর্ত যারা পাহারা দিবেন তারা এই গর্তের ভেতরে পড়বেন। ইতিহাস এই একটা ব্যাপারই বারবার শিক্ষা দিয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফারুক আসিফ এবং রেজাউল করিম রনি। আমরা সাম্প্রতিককালে বা গত দুদিন ধরে বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে একটি রাজনৈতিক দলের, এবং সেই সমাবেশগুলিতে স্পষ্ট একটি কথা বলা হচ্ছে, সেটি কি, যে এই সরকারটি হলেন নির্বাচন করে দেওয়ার দায়িত্ব রয়েছে, আর কোনো দায়িত্ব নয়, নির্বাচন করে দিয়ে চলে যাবে। তাদের কনসেপ্টটা কিন্তু মাথার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট, কিন্তু সেই সরকার এই সরকার একেবারেই যে আলাদা সরকার সেটি তাদের সম্ভবত বোধে আঘাত করছে না, বা তারা বুঝতে চাইছেন না, একটি দিক।
আরেকটা দিক যে বারবার বলা হচ্ছে, যে আমরা এখানে বারবার বলি এই রাজনৈতিক দলগুলো হেন নির্যাতন নেই যে আওয়ামী লীগের তাদেরকে করেনি। ফাঁসি থেকে শুরু করে যত নিম্ন পর্যায়ে রয়েছে সব নির্যাতন তারা শিকার হয়েছে। প্রথম কথা হলো যে তারা এটাকে অন্য তত্ত্বাবধায়ক সরকার কথা মনে করছে কেন। আরেকটি হলো তারা কি নির্যাতনের কথা ভুলে গেছে? এই সরকারের নানা ব্যর্থতা আছে, অনেক কিছু করতে পারছে না, এগুলো নিয়ে চতুর্মুখে সমালোচনা হয়, কিন্তু সরকারটা গঠন করার সময় তো আপনারা সবাই মিলেই করছেন এবং তাদেরকে সরকার আসার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। সবাই মিলেই করা হয়েছে, সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, অভ্যুত্থানের শক্তি তো সবাই। এই অভ্যুত্থানটা কি? অভ্যুত্থানের সাবজেক্টিভ হলো প্লুরাল, এর কর্তাসত্তা প্লুরাল। এর ক্রেডিট দাবি করবে শুধুমাত্র শহীদরা। জীবিত কোনো লোক যদি আন্দোলনের ক্রেডিট দাবি করে, সে আন্দোলনের স্পিরিটের শত্রু। এগুলো আমরা বহুবার বলছি। তো এই যে এক ধরনের অর্গানিক ওয়েতে আন্দোলন গড়ে ওঠা, নেতৃত্ব গড়ে ওঠা, যে যার মতো করে নেতৃত্ব গড়ে উঠছে, এটা একটা ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। এখানে আপনার এটাকে বুঝতে পারতে হবে। এখন রাজনৈতিক দলগুলো যেটা সমস্যা হচ্ছে, তারা ক্ষমতা এবং রাজনীতি এই দুইটার মধ্যে সম্পর্ক এবং বিরোধ, এটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো বোঝে না। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা একটা কথা বলতাম, আপনি যদি আপনার রাজনীতি খেয়ে ক্ষমতার পিঠে থাকেন, আপনার কপালে শনি আছে, বিপদ আছে। কিন্তু আপনার যদি রাজনীতি থাকে, আপনার যদি ক্ষমতা নাও থাকে, টুডে টুমোর আপনি ক্ষমতায় যেতে পারবেন। এখন রাজনৈতিক দলগুলো ইমিডিয়েট ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতির ধারণা বা রাজনীতিকে পরিচালিত করা, এইটা হলো আপনার একটা আওয়ামী প্রবণতা। এখন আপনার ক্ষমতায় থাকতে হবে, হ্যাঁ, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, কিন্তু রাজনীতি কেন্দ্রিক হতে হবে ক্ষমতা। আপনি রাজনীতি চর্চা করবেন, রাজনীতি বিকশিত করবেন, জনগণই আপনাকে ক্ষমতার দিকে নিয়ে যাবে। কারণ আপনি ছলে বলে কৌশলে ক্ষমতাকে আঁকড়ে রাখে, এটা আওয়ামী মডেল। এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো যে এখানে রাজনীতি বলতে যা বোঝায়, যা ডেভেলপ হয়েছে, সেটা আওয়ামী লীগই ডেভেলপ হয়েছে। অন্য যে দলগুলোর কথা আপনারা বলতেছেন, এগুলো হয় আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় ডেভেলপ হয়েছে, অথবা আওয়ামী লীগের কিছু কিছু চরিত্র খাসিলত তারা নিজের অ্যাডাপ্ট করে নিছে। এখন আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় যে ডেভেলপ হয়েছে, তার মধ্যেও তো আওয়ামী আসর আছে, কারণ ও নিজের স্ট্যান্ডার্ড ঠিক করছে আওয়ামী লীগের সাপেক্ষে। ও নিজের সম্ভাবনা তো আবিষ্কারই করে নাই, নিজের বিকশিতই করে নাই। এই জন্য 5 তারিখের পরে একটা সুযোগ তৈরি হয়েছে প্রত্যেকটা দলের নিজেদের বিনাশ এবং বিকাশ দুইটারই সুযোগ তৈরি হয়েছে। এখন কোনটা তারা বাইসা নিবে সেটা তাদের প্রজ্ঞার ব্যাপার, তারা আমাদের চেয়ে অনেক ভালো বুঝে, সেই সিদ্ধান্ত আমরা বা দিতে পারি না। এখন বিকাশের সুযোগটা কি? আপনি তো রাজনীতির আওয়ামী মডেলের বাইরে যেতেই পারেন নাই 54 বছর। তাহলে এখন আপনি বিকাশ লাভ করেন, নিজের বিকাশ লাভ করে এখন প্রতিযোগিতা হবে। কিন্তু ফারুক ওয়াসিফ যেটা বলছিলেন, আসলে তারা তো আওয়ামী মডেলেরই অনুসরণ করছে। আপনি বললেন যে ক্ষমতাটাই সেটা কেন, সেটা হলো কেন, এখন সেই জন্য বললাম তো, এই জন্য আমরা আওয়ামী লীগকে বুঝি না ভালোভাবে। আওয়ামী লীগকে যদি বুঝতাম, তাহলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পলিটিক্যাল এডুকেশন বাই দিস টাইম হয়ে যাওয়ার কথা 6 মাসে। এখন আমি একটা ক্যাটাগরি করছি যে বাংলাদেশে মানুষ আওয়ামী লীগ করে কেন। আওয়ামী লীগ করে মূলত আমি আপনার যে ধরনের মোটা দাগে আমি 5টা কারণকে বের করছি। এক হইল রাজনৈতিকভাবে অশিক্ষিত হওয়া, 2 অনৈতিকতা বা গুন্ডামিকে পূজা করতে আপত্তি না থাকা, 3 পরিবার বা ব্যক্তিগত লোভের কারণে বা টাকার প্রয়োজনে, 4 মিথ্যা প্রপাগান্ডা বা ইতিহাসের দলীয় বয়ান ও মিথ্যার উপর ঈমান রাখা বা বিশ্বাস করার ফলে, 5 আসলে আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ সেজেছিল। এখন এই 5টি কারণ যদি অন্য দলের মধ্যেও বিদ্যমান থাকে, ও তো আরেকটা আওয়ামী লীগ। ও বিএনপির নামে আওয়ামী লীগ, জামাতের নামে আওয়ামী লীগ, গণসংহতির নামে আওয়ামী লীগ, ও যেই নামেই করুক, ওইটাকে আমি বলি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি। বাংলাদেশে দেখবেন যে অনেক ভারত বিরোধী ভারতীয় রাজনীতি আছে। হ্যাঁ, এই যে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি, এটা আর চলবে না। 5 তারিখের অভ্যুত্থানের শক্তিটা কি? 5 তারিখের অভ্যুত্থানের স্পিডটা হলো পলিটিক্স অফ কেয়ার। বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করতে নেমে গেছে। এমন এমন বাচ্চাদের আমি দেখছি যে নিজের খাবার তুইলা খায় না, সে ড্রেনের ময়লার মধ্যে হাত ঢুকাই দিছে, নোংরা ময়লার মধ্যে পরিষ্কার করতেছে। এই যে ও এঙ্গেজ হয়েছে, এই যে দেশটাকে ও নিজের মনে করে নিছে, এবং অনেক আওয়ামী পরিবারের ছেলে মেয়ে নামছে, মারা গেছে, আহত হয়েছে। তাইলে এই যে ও তার বাপ দাদার লিগেসি থেকে বের হইয়া ও নিজের ইতিহাসের নিজের কর্তাসত্তা হয়ে উঠলো, এটাকে তো আপনার রিকগনিশন করতে হবে। বাংলাদেশে রাজনীতির বিকাশ বলতে যেটা বোঝায় সেটা হলো আওয়ামী বিকাশ। হ্যাঁ, গণতান্ত্রিক ধারার বিকাশ বলতে যা বোঝায় সেটা বিএনপি, এবং তার পরিণতি আমরা দেখতেছি, খুবই অবিকশিত একটা অবস্থা। তো সেখানে তো আমাদের একটা সুবর্ণ সুযোগ হইলো। দেখেন, বাংলাদেশ সবসময় বলা হয়তো কি জনগণ চাইলে এটা হবে, জনগণ চাইলে এটা হবে। এখন আপনি টাকা দিয়ে কিছু লোকজনরে কিনাই না একটা সমাবেশে হাজির করে, এই যে জনগণ চাচ্ছে এটা। আমাদের একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চাই। সেই নাগরিক
তার সাথে অন্য নাগরিকদের, অন্য কমিউনিটির মত পার্থক্য থাকতে পারে, সে আপনার দলের বিরুদ্ধে যাইতে পারে, কিন্তু রাষ্ট্র তার কাছে অ্যাকাউন্টেবল থাকবে। আগে 5 তারিখে পরে রাজনীতি কি? আগে আমরা শুনতাম যে নাগরিকগণ জবাবদিহি করিতে বাধ্য থাকিবে। নো, রাষ্ট্র জবাবদিহি করতে বাধ্য থাকিবে, নাগরিকরা থাকবে স্বাধীন। এই প্রজন্ম ভার্চুয়াল সোসাইটিতে এক ধরনের ফ্রিডম এক্সারসাইজ করে 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 অভ্যস্ত। এখন আপনি যদি তারে ওই ওল্ড মডেলের গুন্ডা বাহিনী, ওল্ড মডেলের হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, হ্যাঁ, মিছিল, স্লোগান, পোস্টার, নোংরা পোস্টারে ছায়া ফেলা, এটা যদি দেখতে চান, ও দেখতে চায় না। দেখেন, আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চান, তার জন্য হিউম্যান কোয়ালিটি ডেভেলপ করতে হবে, সিটিজেন কোয়ালিটি ডেভেলপ করতে। জনগণই যদি হয়ে থাকে, ও তো দলাদলি করবে। বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন না, এরা দলাদলি প্রবণ। সেখান থেকে আওয়ামী লীগ লুটপাটের সিন্ডিকেট, এবং এটাকে রাজনীতির নামে চালানো হয়েছে। এই এডুকেশনটা আপনি জনগণকে দেন, সমাজে দেন, মানুষকে দেন, দিয়ে মানুষকে নাগরিক করে তুলেন, তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার সুযোগ হবে। রাজনৈতিক দলগুলো নিজেদেরকে গণতান্ত্রিক বিকাশের সুযোগ পাবে। এই জন্য বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশের বিকাশ কি হবে, সেটা হলো, আমি বলি, খুবই সহজ। শুধু আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, দেশ দাঁড়াই যাবে। ফারুক আসিফ, আমরা রাজনৈতিক দলের নেতাদের কিছু কথাবার্তা মনে হচ্ছে তারা কিছুটা ইনফিরিটি কমপ্লেক্সে ভুগছে। একই সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করছি, জ্ঞানগত দিক থেকে তারা কিন্তু অনেক পিছিয়ে গেছে। সাধারণ মানুষও কিন্তু টের পাচ্ছে। রেজাউল করিম রনি বললেন, সেটি হলো এই যে তরুণ প্রজন্ম, এরা কিন্তু সব জানে, পড়ার সুযোগ রয়েছে, ভাষাগত সমস্যাটা তাদের নেই, এবং তারা কোথায় কি বিপ্লব হয়েছে, কিভাবে হয়েছে, কি পরিণতি হয়েছে, এটা তারা জানে। এবং আমি লক্ষ্য করেছি, এই তরুণদের সঙ্গে আলাপ করে দেখেছি যে বিপ্লব উত্তর কি কি সংকটে তারা পড়তে পারে, সেই তালিকা কিন্তু তাদের রয়েছে। এর মানে তারা ইতিহাস থেকে শিক্ষাটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক জ্ঞানগুলো ইতিহাস থেকে শিক্ষা তো নেয়নি, বরঞ্চ এদের যে এই জ্ঞানগত অগ্রসরতা, সেটাকেও তারা কেন জানি মেনে নিতে পারছে না। রাজনীতিক জমিনটা বন্ধা হয়ে যাচ্ছে, সেখানে উর্বরতা কম। আর যাকে জেনজি বলছি বা উঠতি মধ্যবিত্ত বলছি, তাদের সন্তানেরা, তারা তাদের জীবন জীবিকা, পড়ালেখা, ভালোবাসা, এগুলোর জন্য তাদের অনেক মাথা খাটাতে হয় তাদের এই বাস্তবতার মধ্যে। কারণ তারা জানে যে তারা যখন বেড়ে উঠছে যে বৈষম্য আছে, প্রধান কথাটা তো ছিল বৈষম্যের মধ্যে লড়াই করে তাকে টিকে থাকতে হবে, তারা তৈরি। কিন্তু রাজনৈতিক নেতা নেত্রী এবং তাদের দলগুলো, সবগুলো দল বলবো না, কোনো তারা একটা জনসমর্থন এনজয় করছে বটে, কিন্তু জনসমর্থনটাকে একটা, আপনি আপনার জমি আছে, আপনি চাষ দেওয়ার মতো, হাল দেওয়ার মতো আপনার ট্রাক্টর নাই, আপনার বীজ নাই, তার তো ওই জমি কোনো কাজে দেবে না। ফলে বড় রাজনৈতিক দলগুলোর জমিনটা উর্বরতা কমে যাচ্ছে, কারণ নেতা নেত্রীদের মধ্যে, কারণ আওয়ামী লীগের আমলে যেসব নেতা নেত্রী সার্ভাইভ করে গেছেন, অনেকেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ বা সমঝোতা, আপোষ মীমাংসা করেই টিকে গেছেন। এখানে একটা যোগ করি আপনাকে, তো তারাই কিন্তু এখন এই বিরোধী দলের নেতৃত্বে আছেন। আমি তরুণদের মানসিকতার একটা যোগ করি আপনাকে। সংবিধান সংস্কার হবে কি হবে না, এই নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল যখন কথা বলছিল যে কিসের সংস্কার, তখন কিন্তু এই তরুণরা হাসাহাসি করেছে, কারণ তারা জানে যে লোকটি সংবিধান নিয়ে কথা বলছে, যে রাজনৈতিক দলের নেতা, তার ন্যূনতম ধারণা নেই সংবিধান সম্পর্কে। জনগোষ্ঠীর বড় অংশ তরুণ, আর আপনার নেতৃত্ব হচ্ছে পুরানা ভাষায় কথা বলবে, পুরানা রাজনৈতিক হচ্ছে বুলি দিবে, মুখস্থ বুলি দিবে। এটা কিন্তু হবে, এটা তারা যদি বুঝতে না পারেন। এবং সংস্কারের জন্য আমরা সংস্কারের কথাটা আর একটু শুধু রাজনৈতিক প্রয়োজন না, আমাদের তো জীবন জীবিকার নিরাপত্তা লাগবে। আর একটা আয়নাঘর যে হবে না, তার কি গ্যারান্টি আমাদের তৈরি আছে? বিডিআরে যে সামরিক বাহিনীর অফিসারদের হত্যা করা হলো যে বর্বর কায়দায়, সেইটা আরেকবার যে হবে না, তার কি গ্যারান্টি আমাদের তৈরি আছে? বিডিআরের জিনিসটা যদি আপনি বিচার করেন, তাহলে আরেকটা বিডিআর গণহত্যা ঘটানো কঠিন হয়ে যাবে। আপনি যদি জুলাই হত্যাকাণ্ডের বিচার করেন, আরেকটা রাজনৈতিক দল এই ভয়টা পাবে যে আমাকে কিন্তু জেলে যেতে হবে। উল্টা দিক থেকে আসেন, এদিক থেকে বিচার এবং শাস্তির জন্য প্রস্তুতি বা আয়োজন কম, রাজনৈতিক চাপ কম। উল্টা দিকে আওয়ামী লীগ কেন মরিয়া? আওয়ামী লীগ কেন ফিরে আসার জন্য মরিয়া? যে কোনো উপায়, আরও মানুষ হত্যা করেও তারা ফিরে আসতে চায় একই পদ্ধতিতে। কেন? কারণটা হচ্ছে টাকার স্টেকটা হাই, যে কারণে অনেকে হচ্ছে বিচারের জন্য সুর নরম করছেন, কারণ পেছনে বিপুল আওয়ামী অর্থ আছে, সেই অর্থ তাদের কণ্ঠকে নরম বানায় ফেলছে। একই রকমভাবে যদি এখানে একটা সরকার তার যদি দুর্নীতি না করত, সে যদি বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার না পাচার করত, তাহলে তার কোনো ভয় থাকতো না, সে জনগণের আন্দোলনের মুখে একটা গুলি খরচ না করেও পদত্যাগ করতো। আজকে যদি ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হয়,
আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার 10 ভাগের 1 ভাগ হয় ইউনূস সরকার চলে যাবে একটা গুলি খরচ না করে, কারণ সে দুর্নীতি করে নাই। যে দুর্নীতি করে সে টাকাটা রক্ষার জন্য ক্ষমতা রক্ষা করতে চায়। আজকে আওয়ামী লীগ ফেরত না আসলে ক্ষমতায়, তারা গোটা পৃথিবীতে বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো রেখেছে ওই ব্যাংকগুলো যাদের সঙ্গে ব্যবসা ইনভেস্ট করেছে তারা এই টাকা ফেরত দিবে না। ফলে তাদের ওই লুটপাটের টাকা ফেরত পাওয়ার জন্য তাদের পাওয়ার লাগবে। এই জন্য তারা আরও হত্যাকাণ্ড, টাকার অঙ্ক যেখানে বড়, হত্যার সংখ্যা সেখানে বেড়ে যাবে। আওয়ামী লীগ টাকার জোরেই, টাকার প্রয়োজনে, তার লুটপাটের টাকা বাঁচাবার জন্যই সে ক্ষমতায় আসতে চায়। আর আওয়ামী লীগের টাকা মাঠে ময়দানে ছড়াচ্ছে বলেই বিচারের আওয়াজটা কমে আসছে। অনেক মিডিয়া, অনেক সাংবাদিক তারা এখন আওয়ামী টোনে কথা বলছে। তারা জুলাইয়ের আগের সরকার আর জুলাইয়ের পরের সরকারকে এক লেভেলে বিচার করছে। দুইটা কি এক? এই সরকার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার, অনেক রক্তে পাওয়া সরকার। এই সরকারের শত হাজার ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার জন্য আমরা সমালোচনা জবাবদিহি চাইবো। এমনকি কেউ যদি দুর্নীতি করে ভবিষ্যতের বাংলাদেশের যেন তাদের বিচারও করে, সেই প্রস্তুতিও আমাদের থাকা উচিত, যাতে আমাদের বিচারটা হয়। আমি যদি অন্যায় করি, আওয়ামী লীগ বিচার সংস্কৃতির বাইরে চলে গিয়েছিল, বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। তো আমাদের সব কিছুর উদ্দেশ্য আমাদের পরের প্রজন্ম যাতে একটা ভালো বাংলাদেশ পায়, ভালো শিক্ষা পায়, ভালো স্বাস্থ্য পায়, মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হয়, এবং আমাদের জীবন, জান ও জবান এটা যাতে নিরাপদ থাকে। এই জন্যই সংস্কারের কথা, এই জন্যই রাজনৈতিক সংস্কারটা জরুরি। মানে রাষ্ট্র সংস্কার করার জন্য আপনার রাজনৈতিক সংস্কার লাগবে। 2006 সালের ইকোনমি অনেক ছোট ইকোনমি, তখন যে দল সরকার চালিয়েছে 2024-এর যে ইকোনমি, বিশাল ইকোনমি, তার অনেক গুণ বেশি। এবং এখানে আমাদের রাষ্ট্র প্রশাসন যন্ত্র এখন অনেক বড়। মানুষ এখন, আগে অল্প কয়েকটা ক্ষমতা কেন্দ্র ছিল, এখন ক্ষমতা কেন্দ্র অজস্র। এই বিরাট রকম বাস্তবতাকে চালাতে গেলে যেইভাবে তৈরি হওয়া দরকার, যারা ক্ষমতায় আসতে চান তারা কি সেই প্রস্তুতি নিয়েছেন? তাদের নেতারা কি সেটা জানেন? তারা যদি ক্ষমতায় এসে সার্ভিস দিতে না পারেন, ডেলিভারি দিতে না পারেন, মানুষ কিন্তু আবার নেমে পড়বে, কারণ এই তরুণেরা আর ছাড় দিবে না। কিন্তু ক্ষমতায় এসে তারা কি করবেন এত কিছু আলামত মানুষ পেয়ে গেছে। হ্যাঁ, এখন এটা তাদের নির্বিচারে সমালোচনাও করা যাবে না, কারণ তাদের মধ্যে একটা ভয়, কারণ তারা কিন্তু একটা ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। 111-এর সরকার তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, -2 নামে আসলে মূলত বিএনপিকে এবং জামাতকে ধ্বংস করে। এবং 111-এর মধ্য দিয়ে যে সরকার 2009 ক্ষমতায় এলো, সেটা কিন্তু আরেকটা কারজাই সরকার, অবশ্যই জরুরি অবস্থার সরকার, যে আওয়ামী লীগ সরকার। এবং তারা কিন্তু বিএনপি জামাত শুধু না, এখানে যারা মাওবাদী দল ছিল, এখানে অজস্র মানুষ যারা সরকারের চিন্তা ভাবনার বিপরীতে চিন্তা করত, তাদেরকে, যারা কেউ মাদ্রাসায় ছিল, কেউ বুদ্ধিজীবী, কেউ লেখক, কেউ সাংবাদিক, সাগর রুনির হত্যা, তারা কিন্তু এদের বিনাশের রাজনীতি নিয়েছিল। কারণ তার মানে জরুরি অবস্থায় তারা যেটা করতে পারে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা কিন্তু সেটাই, সেই কর্মসূচি চালিয়ে গিয়েছিল। তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কোনো জায়গা ছিল না। এইখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যত ভালোই হোক, আমরা আমাদের বৃহৎ প্রতিবেশীর সঙ্গে যে যত নরমপন্থী আচরণ করি, তারা কিন্তু নরম হবে না। কারণ তাদের একটা প্রয়োজন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে তাদের সামরিক বাহিনীকে নিয়ে যাওয়ার একটা করিডোর। এটা তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন, জরুরি। এটা তারা কোনো আপোষ করতে পারবে না, কারণ তাহলে তাদের 7 সিস্টার্স হারাতে হবে। তারা চাইবে এমন একটা সরকার ক্ষমতায় আসুক, আওয়ামী লীগকে যে কারণে তারা ক্ষমতায় রাখতে চেয়েছিল, সেটা শুধু লুটপাট, টাকা পয়সার ভাগ, এটার জন্য না, এই প্রয়োজনে, ট্রানজিটের প্রয়োজনে। পরে সরকার যে আসবে তাকে কিন্তু এই মুচলাকা দিতে হবে। হয়তো সে যদি গণঅভ্যুত্থানের শক্তিকে সাথে নিয়ে সরকার পরিচালনা না করে, তাহলে সে যদি একা সরকার পরিচালনা করতে বসে, তাহলে তাকে ব্যর্থ করে দেওয়া হবে। কারণ তার পক্ষে, নির্বাচিত সরকারের পক্ষে ট্রানজিট দেওয়া সম্ভব না, সে দিতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে বুঝে নিতে হবে যে সে যত আপোষের চিন্তা করুক, যত নমনীয়তা দেখাক, তার প্রতিপক্ষ তাকে কোনোদিন নমনীয়তা দেখাবে না। কারণ সে হচ্ছে শিকার, আমরা তার শিকার, সে শিকারী তার শিকারকে কখনো নমনীয়তা দেখায় না, কারণ শিকারীরও তো খেতে হবে। তো ফলে আমরা যাতে এটা বুঝে নিয়ে প্রস্তুতিটা নিই, আমরা খালি নির্বাচন করব বটে, পাওয়ারে আসবো বটে, কতদিন টিকতে পারবো, সেই প্রস্তুতি, সেই নতুন রাজনৈতিক ঐক্য একটা দলের হলে হবে না। আওয়ামী লীগ যখন মার্চ করে তখন সে একা করে না। আওয়ামী লীগ মার্চ করে তখন তার সঙ্গে বামপন্থীদের একটা সুবিধাবাদী অংশ থাকে, সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট নামক জিনিস আমরা দেখেছি, উদীচী দেখেছি। আওয়ামী লীগের একটা সুশীল বলয় থাকে, তার থিঙ্ক ট্যাঙ্ক এবং তার আন্তর্জাতিক মিত্ররা থাকে, বিশাল একটা কোয়ালিশন। আওয়ামী লীগ কিন্তু একটা পার্টি না, যে কারণে আওয়ামী লীগের ওই যে
ফ্যাসিবাদের মুন্ডুটা দিল্লি চলে গেল, পুরো ফ্যাসিবাদী নেটওয়ার্কটা এখানে আছে, কারণ আওয়ামী লীগ যে কোয়ালিশনটা লিড করে সেই কোয়ালিশনটা রয়ে গেছে। বাংলাদেশপন্থী শক্তিকেও কিন্তু ওই পাল্টা কোয়ালিশন বানাইতে হবে। একটা দল হয়তো নেতৃত্বে থাকবে, কিন্তু তাদের সহযোগী দল থাকবে, কালচারাল ফ্রন্ট থাকবে, ইন্টেলেকচুয়াল ফ্রন্ট থাকবে, যেটা একটা ঐতিহাসিক জোট, যে ঐতিহাসিক জোট। সেদিকে তো তাদের মনোযোগ নেই। এবং আমরা এখানে এই মনোযোগটা নাই, কারণ আপনি যেটা বললেন যে ইনফেরিয়রিটি, যে আমাদের ছাড়া পরিবর্তন হয়ে গেল, যে ইনফেরিয়রিটি শেখ মুজিবের ছিল 72-এ, যে ওনাকে ছাড়া একটা মুক্তিযুদ্ধ হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল, তিনি জেলে ছিলেন, তিনি জানতেনও না সবসময় যে যুদ্ধ চলছে, তাকে ছাড়াই হয়ে গেল। এই ইনফেরিয়রিটি থেকে তিনি তাজউদ্দিন বা ওই 4 নেতার কথা শুনতেন না, জেনারেল ওসমানী বা জেনারেল জিয়া, তাদের কথা শুনতেন না, তাদেরকে উনি একভাবে তাদের সামনে হীনমন্যতা বোধ করতেন, ফলে তাদের কোণঠাসা করেছেন। আজকেরও যে শক্তি, তারা অভ্যুত্থানের স্পিরিট এবং অভ্যুত্থানের ছাত্র জনতাকে পুরো আমলে নিচ্ছেন না ওই ইনফেরিয়রিটি থেকে, যে আমাদের নেতৃত্বে দিয়ে তো হলো না, আমাদের নেতৃত্ব ছাড়াই যখন জনগণ মুক্ত হয়ে গেল, তখন তারা এখন আসছেন, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে হিংসা করছে, তাদের সঙ্গে ইনফেরিয়রিটি বোধ করছে, তাদেরকে প্রতিদ্বন্দ্বী বোধ করছে, অথচ এরা তাদের তো সন্তান, সহযোগী হওয়ার কথা ছিল এবং তাদেরকে এগিয়ে দেওয়ার কথা ছিল। আপনি এক পায়ে কিন্তু কোনো পার্টি হাঁটে না। ওই যে আওয়ামী লীগ বললাম, আওয়ামী লীগ তো এক পায়ে না, মাকড়সার মতো 8টা পায়ে হাঁটতো। তাহলে আপনি বিএনপি নিজে একটা পা, এখানে জামাত ইসলাম তারা আরেকটা পা রাজনীতির, এখানে ছাত্র সমাজ দাঁড়িয়ে গেছে, তারা কিন্তু নিজেরা একের সঙ্গে অনেকগুলো পা, কারণ তারা বিরাট রকম ভাবে আছে। এটা শুধু দলের শক্তি দিয়ে বোঝা যাবে না। তাহলে এইগুলোকে যদি আমরা এক না করি, তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে বাঁচাবো? আমরা একটা অর্থনীতি, রাজনীতি, আইন, প্রশাসন সংস্কার করে অন্তত একটা সহনশীল বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা কিভাবে করব, যদি আমরা এই বিষয়ে আমরা সমঝোতা না থাকে। ফলে এখন জরুরি হচ্ছে নির্বাচন দরকার, সংস্কার দরকার। এই দুইটা করার জন্য দরকার হচ্ছে ঐক্য না হলে আপনি নির্বাচনও সুষ্ঠু হবে না, আপনার সংস্কার তো হবেই না। ফলে আমাদের কাছে রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য দরকার ফ্যাসিবাদের বিচারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, এবং জনগণকে একটা মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার, মানে অন্তত প্রথম অধ্যায়টা যাতে আমরা উপহার দিতে পারি আগামী 2-3 বছরে, সেই জায়গাটার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য লাগবে, তারপরে অন্য আলোচনা। দলগুলোর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করবে তার উপরে। সে আওয়ামী লীগ হলো আওয়ামী লীগ একটা সংগঠন আকারে, যে আওয়ামী লীগ আছে হাসিনার নেতৃত্বে এটা, এবং এই যে আওয়ামী আসর, আওয়ামী স্বভাব, আওয়ামী খাসিলত, আওয়ামী নফসানিয়াত যে প্রত্যেকের মধ্যে ছড়াই আছে, এইটাকেও কিভাবে ডিল করবে। এটা অনেকটা হলো আপনার যে জিহাদের মতো। জাতিসংঘের প্রতিবেদনের পর কি আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যাবে? রাজনৈতিক প্রতিবেদন লাগবে কেন? এটা প্রতিবেদন ছাড়াই তো শুরুতেই বললাম, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন এবং সেটা টিকায় রাখে কিছু অলিগার, এই হলো আওয়ামী লীগ। সেটাকে রাজনৈতিক দল আমরা যে মনে করছি, এটাই তো আমাদের ঐতিহাসিক ভুল, এখানেই তো আমরা আমাদের সন্তানদের হারাইছি। হ্যাঁ, সেটাই আমি বললাম। এখন আমাদের দরকার, এই জন্য বলতেছি আপনি আগে আওয়ামী লীগকে মোকাবেলা করেন, এবং আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য যে ঐক্যটা দরকার, সেটা আগে আপনার নিজের আওয়ামী মুক্ত হইতে হবে, আওয়ামী খাসিলত মুক্ত হইতে হবে, তাহলেই না আপনি ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা পাবেন। ময়লা দিয়ে ময়লা সাফ হয় না। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে এখন বাংলাদেশ সংস্কার করতে দেখেন, আমি সংস্কার কথাটা বলি না, আমাদের এই অভ্যুত্থানের পরে পুনর্গঠন দরকার। সংস্কার তো সামান্য জিনিস, এটা তো যে কোনো সময় করা যায়। সংস্কারই মানতে চাচ্ছে না, পুনর্গঠন বললে তো আরো মানতে চাবে না। মানতে চাওয়া না চাওয়ার তো ব্যাপার না, ব্যাপারটা হলো আপনার লাগবে। রাইট। এভাবে দেশ চলে না, মানুষের জীবনে কোনো মর্যাদা নাই বাংলাদেশে। শুধু মর্যাদা হলো আপনি যে দলের সমর্থক তার, এটা তো হইতে পারে না। আপনার সাথে আমার 1000টা বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু রাষ্ট্র আমাকে প্রোটেক্ট করবে। আমি অন্য যে কোনো দল করি না কেন, আমাকে ট্রিট করা হবে নাগরিক আকারে, কিন্তু আমাদের এখানে ট্রিট করা হয় সমর্থক আকারে। যে ও আমার সমর্থক কিনা, ও আমার চাচাতো ভাই কিনা, ওর তারপরে সুপারিশ, চাকরি বাকরি পাবে। এই যে এটা সিন্ডিকেট, এটা ট্রাইবাল রাজনীতি আর কতদিন চলবে? এটা ট্রাইব আকারে বিকশিত হচ্ছে। এখানে তো আমাদের নাগরিক হয়ে উঠতে হবে, না হলে আপনি গ্লোবালি দেখেন বাংলাদেশের কোনো ইজ্জত নেই সারা দুনিয়াতে। এটা গরিব মানুষের দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এসব দিয়ে দেখে। হ্যাঁ, আপনি একমাত্র ইজ্জত পাবেন যদি আপনি গণতান্ত্রিক পদ্ধতি থাকে, গণতান্ত্রিক পদ্ধতি, নাগরিকদের বিকাশ, মানুষদের বিকাশের ক্ষেত্রে আপনি গ্লোবাল লেভেলের সিটিজেন গড়ে তুললেন, তাহলে আপনি পাবেন। আরেকটা হলো আওয়ামী লীগের ব্যাপারে যে এখানে এত আলোচনা করছেন, দেখেন সব মাফ করে দিলাম। ধরেন আপনি আওয়ামী লীগের বিচার করলেন টানা, একদম খুবই সুন্দর বিচার করলেন, এবং আওয়ামী লীগের যারা সমর্থক তাদের জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রস্তাব আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে বলতেছি, এটা লাগবে। এই জনগোষ্ঠীকে আপনি রাজনৈতিক উইন্ডো দিলেন, দেওয়ার পরে আওয়ামী লীগকে ধরেন আওয়ামী লীগ নামে, নৌকা মার্কা, মুজিবের ছবি, হাসিনা রিয়া, এই নামে যদি আপনি অ্যালাউ করেন, তাহলে এই প্রশ্নটা আসবে, আপনি কি ভারতকে অ্যালাউ করবেন?
আপনার আভ্যন্তরীণ রাজনীতিকে যদি আপনি ভারতকে এলাও না করেন, তাহলে আপনি আওয়ামী লীগকে কিভাবে এলাও করেন? Right. 1 নাম্বার। 2 নাম্বার হইল অভ্যুত্থানের পরে পৃথিবীতে, এটা বলতেছিলাম, একটা গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় ফ্যাসিস্ট শক্তিকে এক্সেপশন আকারে বিবেচনা করা হয়েছে। পৃথিবীর একটা জায়গায় একটা উদাহরণ দেখান। সাউথ আফ্রিকায় করা হয়েছে, জার্মানিতে করা হয়েছে, লাতিন আমেরিকার দেশগুলোতে করা হয়েছে, কোথাও করা হয়নি। তাহলে আপনার কেন করতে হবে? আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে লক্ষ্য করছি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খুলতে চাচ্ছেন না, তারা কিন্তু ভারতের ব্যাপারেও মুখ খুলতে চাচ্ছেন না। এখন মুখ খোলা, দেখেন অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আপনি মুখ খুলেন বা না খুলেন, এখানে দেখেন 5 তারিখে কি আওয়ামী লীগের পরাজয় হয়েছে? শুধু ভারতের না। পরাজয় হয় নাই? তাহলে ভারত এবং আওয়ামী লীগ, এই যে হরিহর আত্মা, এই দুইটার ব্যাপারে জনগণ তো রায় দিয়ে দিয়েছে। তাহলে আপনার বাংলাদেশে আগামী দিনের রাজনীতি আওয়ামী মডেলের বাইরে যেমন যাবে, ভারতের বাইরেও যাবে। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমাদের যে পারসেপশন, যেটা আমি বলি, ভারত আমাদের 54 বছরের পরীক্ষিত শত্রু। আমরা পারসেপশনে ডেভেলপ করবো হলো শত্রু রাষ্ট্র, কিন্তু আমরা ব্যবসাও বাড়াবো, যোগাযোগও বাড়াবো। ওইখানে যারা হিন্দুত্ববাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, ইন্টেলেকচুয়াল জনগণ, তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াবো, হ্যাঁ, এবং একটা সাউথ এশিয়ান কমিউনিটি বানাবো। ইভেন সার্ক যেহেতু অকার্যকর করে রাখছে, আমরা ভারতকে বাদ দিয়া এই বাকি দেশগুলো নিয়ে, যেগুলো ভারতের কারণে ভুক্তভোগী, প্রত্যেকটা দেশে ভুক্তভোগী, তাদেরকে নিয়ে আমরা একটা কাউন্টার অর্গানাইজেশন গড়ে তুলবো, যার মধ্যে ভারতকে আমরা অ্যাকাউন্টেবল করবো পুরো সাউথ এশিয়াতে। না, এখানে আমার একটা বক্তব্য হচ্ছে ওর সাথে যে আমরা বাংলাদেশ রাষ্ট্র তো রাষ্ট্রীয় স্বার্থটা দেখবে, জাতীয় স্বার্থ দেখবে। রাষ্ট্র সরাসরি শত্রু বলে গণ্য করে চলতে পারে না এরকম প্রতিবেশী রাষ্ট্র। তাহলে সেটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, চীন এবং তাইওয়ান হয়ে যাবে। আমরা যেটা আমাদেরকে আমরা পরিচিত করাতে চাই, একটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতি না। রাজনীতিতে তো হচ্ছে না, আমি আসি একটু, যে আমরা আমাদের এখানে দেখেছি যে একদল লোক খেয়ে না খেয়ে পাকিস্তান বিরোধী, যে পাকিস্তানের অস্তিত্ব এখানে নাই। পাকিস্তান বিরোধী 2000 মাইল 3000 মাইল দূরে রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করে, তার রাজনীতিকে সে পরিচিত করে সে পাকিস্তান বিরোধী। আরো কিছু লোক তারা তাদের নিজেদের পরিচয় দেয় তারা ভারত বিরোধী। এটা নেগেটিভ পরিচয়টা আধুনিক দুনিয়ায় কিন্তু খুব কার্যকর না, এবং নতুন জেনারেশন গুলো ঠিক অ্যান্টাই নেগেটিভ আইডেন্টিটি চায় না। বাংলাদেশপন্থী হয়ে গেলে তো সব তারা সমস্যার প্রো সমাধান বাংলাদেশ, হয়ে যায়। আমরা হচ্ছে প্রো বাংলাদেশ, আমরা বাংলাদেশপন্থী, আমরা কারো বিরুদ্ধে রাইট, না। কথাটা এটাই। ফারুক আসিফ এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।